আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। আজ বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে প্রথমেই শুরু করছে উত্তমের প্রশ্নবাণ। বাঁকুড়ার জয়পুরে হচ্ছেটা কি? জবাব চাই নাকি জনতা? হ্যাঁ, অবশ্যই জবাব চাইছে। এরপর আসছি পশ্চিম বাংলার টপ নিউজগুলিতে। দেখতে থাকুন বাঁকুড়া টিভির নিউজ ফ্ল্যাশে। হুগলির তারকা প্রার্থী বিজেপির লকেট চট্টোপাধ্যায় সহ অন্যরা হুগলি ডিএম অফিসে যে তাদের মনোনয়ন জমা দিলেন, সেই মনোনয়ন পর্ব ছিল সাড়ম্বরে। মিছিল করে এবং রোড শো করে সেই ডিএম অফিসে এসে উপস্থিত হন এবং তারা মনোনয়ন জমা দেন। সঙ্গে ছিলেন শ্রমিক ভট্টাচার্য। সেই খবর ক্যামেরাবন্দি হলো বাঁকুড়া টিভির ক্যামেরায়। আর সেই খবর দেখুন বাঁকুড়া টিভির পর্দায়। সেই হুগলির যে তারকা প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের মনোনয়ন জমা, দেখতে থাকুন সেই খবর বাঁকুড়া টিভির পর্দায়। সেই জাঁকজমকপূর্ণ যে এবং সাড়ম্বরে মনোনয়ন দেওয়ার যে পর্ব। আমার নেতা তোমার নেতা নরেন্দ্র মোদী জিন্দাবাদ জিন্দাবাদ নরেন্দ্র মোদী জিন্দাবাদ। আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির মনোনীত প্রার্থী বাংলার অগ্নিকন্যা লকেট চ্যাটার্জিকে পথপুচিতে ভোট দিয়ে বিপুল ভোটে এবং প্রাক্তন বিচারপতি তথা বিজেপি নেতা অভিজিৎ গাঙ্গুলির উপস্থিতিতে আজকের এই নমিনেশনে অন্যান্য শোভাযাত্রায় আপনারা দৌড়ানো যোগদান করে এই বন্যাঢ্য শোভাযাত্রাটিকে সফল এই সকাল সকাল ভোট দিন।
শ্রমিকদা একটু দিদি এদিকে মুখটা একটু এদিকে শ্রমিকদা একটু পিছাও না কাজী একটু স্টিমার মাঝখানে ঢুকে যায় না দাদা তোমরা বোঝো নাকি হয়ে গেছে आज रॉकेट रॉकेट चटर्जी का आज लोकसभा से नामांकन फाइल हो गया और लोगों का बहुत आभार, लोगों का स्नेह आशीर्वाद और मोदी जी को हर टर्म प्रधानमंत्री बनाने के लिए पूरे बंगाल में एक वेव चला है, क्योंकि बंगाल में ममता बनर्जी टीएमसी जो उनके कारनामे हैं, घोटाले हैं, जिस प्रकार से मंत्री उनके जेलों में हैं, यहाँ की जनता उससे बदला लेना चाहती है। जिस प्रकार से नियुक्तियों में बहुत बड़ी गड़बड़ियाँ होती हैं, गरीब माता पिता के बेटे बेटियों को जिस प्रकार से उनका हक छीना गया है, उनका हक छीनकर ऐसे लोगों को दिया गया है जिन्होंने लोगों ने करप्शन किया है, पैसा दिया है। तो यहाँ की जनता इस बार बदला लेगी और 35 से ज़्यादा सीटें यहाँ की ऐतिहासिक मतों से भारतीय जनता पार्टी जीतेगी मोदी जी को तीसरे टर्म में प्रधानमंत्री बनाने के। बीते दिन अखिलेश ने कहा था कि सबसे खतरनाक परिवार आरएसएस है दुनिया में, उसमें क्या बोलेंगे? ये वो अपने परिवार की बात करें, क्योंकि उनके परिवार ने हमेशा देश के अंदर उत्तर प्रदेश के अंदर कार सेवकों पर, राम भक्त जो अयोध्या में भगवान राम का मंदिर बनाने गए थे उन पर गोलियां चलाई, उनके ऊपर किस प्रकार का अत्याचार किया, किस प्रकार से राम मंदिर के निर्माण को रोका है, ये पूरा देश जानता है, राम भक्त और राष्ट्र भक्त जानते हैं, इसलिए उनको अपने परिवार के बारे में बताना चाहिए। धन्यवाद। বিভিন্ন জায়গা থেকে মানুষ আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছে। ভারতীয় জনতা পার্টির পরিবার হচ্ছে আমাদের কর্মীরাই। দিদি সন্দেশখালীর মহিলারা কেন দিদি সন্দেশখালীর মহিলারা কি ব্যবহৃত হচ্ছে? সন্দেশখালীর মহিলারা, আমি গিয়েছিলাম ওখানে, আমাকে আটকে ছিল, সেখানে দুবার গেছিলাম, আমার সঙ্গে ফোনে কথা হয়েছিল এবং তাদের সঙ্গে যোগাযোগ রেখেছিলাম এবং ওরা আমাকে বলেছিল ওদের আজকে দিন ছিল, কিছু ডেকেছিল কোর্টে, সিবিআইদের ওখানে বা যাই হোক ওদের ডেকেছিল, কিন্তু আমাকে ইচ্ছা প্রকাশ করেছিল দিদি আমাদেরকে উদ্ধার করুন, আমি আপনার পাশে থাকতে চাই, ওই সময়তে আমরা পরে যেতে চাই। ভাবুন, সব কাজ ফেলে দিয়ে কালকে তারা রাত্রের মধ্যে যদি না আসতে পারে তো দূর থেকে তারা কিন্তু সবাই এসছে। মানে সন্দেশখালীর মহিলারাও তাই চাইছে যে বাংলায় যে সকল আমরা লড়াই করছি তাদের পাশে থেকে আমাদের যদি মনের মধ্যে কোনো সংশয় থাকে সন্দেশখালীর মহিলারা এসে সেই গ্যাপটুকু আমাদের পূরণ করে দিচ্ছে। এরা কারা? নির্যাতিতারা নাকি যারা আওয়াজ তুলেছিলেন? নির্যাতিতা যারা আওয়াজ তুলেছিলেন ওইখানে থেকে যাদের বয়ান পর্যন্ত নেওয়া হচ্ছে, ওখানে একদম সাধারণ ঘরের মহিলারা আমাদের পাশে এসছে। এখানে 5 জন এসেছিলেন কালকে, আবার আসবেন। দিদি, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু আপনার সমর্থনে এলো, তিনি বললেন যে হুগলিকে চেতানোর লক্ষ্যে মানুষকে বার্তা দিয়ে গেলেন, আপনার পক্ষে কি বলবেন? হুগলি থেকে বিরাট বড় দুর্নীতি হয়েছে, উনি বলে গেছেন দুর্নীতিতে বিশাল একটা
জড়িত রয়েছে এই হুগলির বিভিন্ন ধরনের তৃণমূলের নেতারা, যুব নেতা থেকে বড় করে মন্ত্রীরা যুক্ত রয়েছে। এবং উনি যেভাবে উনি মানে একের পর এক রায় দিয়ে মানুষের অনেক কাছে চলে গেছেন, আজকে মানুষ ওনাকে দেখে আজকে মানে স্যার বলে সম্বোধন করছেন যে স্যার আপনার সাথে আছি। এবং উনি যখন আমার কাছে এসেছেন আমাকে আশীর্বাদ দিয়েছেন। এবং আজকে মানুষ দেখুক যে এত কিছু তারা দুর্নীতি করেছে, এখনো পর্যন্ত একজনই অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে বিচার করে গেছে, সেই বিচারের ইতিহাস কিন্তু উনি রেখে গেছেন। তাকে দেখার জন্য কিন্তু মানুষের উচ্ছ্বাস ছিল, প্রচুর উচ্ছ্বাস ছিল। উনি মানে কোন দিকে তাকাবেন বুঝতে পারছেন না। স্যার স্যার বলে সম্বোধন, আজকের দিনটা আমার কাছে সারা জীবনের জন্য আমি তুলে রাখবো। এবং 4 তারিখ দুটো দিন, কোন দিনটা আপনার কাছে বাসা বড় দিন হবে, 20 তারিখ না 4 তারিখ? অবশ্যই 20 তারিখ আমাদের নির্বাচন, আমাদের সব কর্মীরা মাঠে ঘাটে থাকবে, এটা সবচেয়ে বড় দিন আমাদের কাছে। এবং তারপরে তো ফলাফল আছে, রেজাল্ট আছে, মানুষের ওপর ছাড়া আছে, গণতন্ত্রের শেষ হাসি আসবে। আজকে তাহলে কোন দিনটাকে আপনি মানবেন, 20 তারিখ না 4 তারিখ? সবটাই এক আমার কাছে, সব কটা সমান, সব কটাই খুব কঠিন। কাকে সঙ্গে নিয়ে এলেন এবং কি বার্তা দেবেন? কাকে সঙ্গে নিয়ে না, সবাই সঙ্গে আছে। না আরো নাম করা দেখলাম অনেকেই। আমাদের মুখ্যমন্ত্রী এসছেন, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী এসছেন, শ্রমিক ভট্টাচার্য এসেছিলেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয় পুরোটাই এসেছেন, কিন্তু ওনার একটা কেসের কিছু আছে, সেই জন্য ওনাকে গড়ির মোড় থেকে চলে যেতে হয়েছে, পুরোটাই উনি এসছেন। এবং আমরা সকলেই, আমার পরিবার এবং আমাদের পার্টির পরিবার, আমরা মিলেমিশে একাকার, আমরা একটা মোদিজির পরিবার, আমরা সবাই একসাথে মিলে আমরা নামাঙ্কন করেছি। দিদি, উত্তরাখণ্ডে কিন্তু সিএ লাগু হয়ে গেছে, এখানকার মুখ্যমন্ত্রী তার বিরোধিতা করছেন, কি বলবেন? এখানকার উত্তরাখণ্ডে সিএ লাগু হয়ে গেছে অলরেডি, কিন্তু এইখানকার মুখ্যমন্ত্রীর বিরোধিতা করছেন। মুখ্যমন্ত্রী তো এটাকে ভুল বোঝাচ্ছে। সিএ তো মানুষকে যুক্ত করা, আর মুখ্যমন্ত্রী বোঝাচ্ছে যে সিএতে মানুষকে যুক্ত করা হবে না, মানুষকে বাইরে থেকে নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে, মানুষকে ডিটেনশন ক্যাম্পে ভোট বন্ধ করে রাখা হবে। মুখ্যমন্ত্রী তো ভুল বোঝাচ্ছে। এবং উত্তরাখণ্ডে যেভাবে এই মুখ্যমন্ত্রী ধামিজি কাজ করছেন তা অত্যন্ত প্রশংসনীয়। এবার আপনারা লোকসভার ফলেও সেটা দেখতে পাবেন যে 5-এ 5 থাকবে উত্তরাখণ্ড। এবং আমাদের এই পশ্চিমবাংলায় যেভাবে আজকে দেখেছেন মানুষের আশীর্বাদ, মানুষ বাইরে বেরিয়ে এসছে, কাউকে আগে মানে কোনো আশাকর্মীকে, কোনো গ্রুপকে, কোনো কাউকে, কর্পোরেশনের কর্মীকে আমাদের কাউকে আনতে হয়নি। স্বতঃস্ফূর্তভাবে মানুষরা আমাদের মিছিলে যোগ দিয়েছেন এবং আজকে বাড়ি বাড়ি থেকে বাইরে এই গরমের মধ্যে নেমে এসছেন। প্রথম দিদি, এই তীব্র তাপদাহের মধ্যেখানেও কিন্তু মানুষের উচ্ছ্বাস দেখা গেল আপনার এই মনোনয়নপত্রকে নিয়ে। কি বার্তা কর্মীদের দেবেন? বাস কর্মীদের বার্তা দেবো, যে লড়াই তারা চালিয়ে গেছে, দুর্নীতির বিরুদ্ধে যে আওয়াজ চালিয়ে গেছে কর্মীরা, এই আওয়াজটা আরও বেশি জোর চাই এবং এইভাবেই যেন আমরা মানুষের মধ্যে জায়গা করে নিতে পারি। এতদিন ঘুরলেন, কি আশা করছেন? হ্যাঁ, এতদিন ঘুরলেন, আজকে মনোনয়নপত্র জমা দিয়ে তারপর কি আশা করছেন? মানুষের আত্মবিশ্বাসটাই আমাদের আত্মবিশ্বাস। মানুষ যেভাবে আমাদের আত্মবিশ্বাসে হাত বাড়িয়ে দিয়েছে, আমরা বুঝতে পারছি যে এই পশ্চিমবাংলা থেকে এই হুগলি আসন দ্বিতীয়বারের জন্য ভারতীয় জনতা পার্টির কাছেই যাচ্ছে। মোদি বলছেন আপকি বার 400 পার। প্রত্যেকটি জায়গায়, বহু জায়গায় দেখা যাচ্ছে যে কংগ্রেসের যারা ইয়েরা রয়েছে মনোনয়ন তারা তুলে নিচ্ছেন, এইভাবেই কি 400 পার হবে? দেখুন, সবথেকে বড় কথা যে এখন কংগ্রেসকে আর কেউ বিশ্বাস করতে পারছে না। যেভাবে একের পর এক কেলেঙ্কারি, কেজরিওয়ালের কেলেঙ্কারি, কংগ্রেসের কেলেঙ্কারি সামনে আসছে, কংগ্রেসের নেতাগুলো ভাবছে পরিবারতান্ত্রিক থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। পরিবারবাদ, গান্ধী যে পরিবারবাদ চালিয়ে যাচ্ছেন, রাহুল গান্ধী, তারপরে প্রিয়াঙ্কা গান্ধী, তার আগে সোনিয়া গান্ধী, রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধী, এই পরিবারটা ছাড়া কিন্তু আর কেউ তার মধ্যে যুক্ত হতে পারবে না। আপনি পশ্চিমবঙ্গে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে রেডি হয়েছে একজন, সব জায়গায় গাড়ির মধ্যে উঠে দাঁড়িয়ে হিরোর মতো একদম হাত নাড়ছে, তিনি নাকি নেক্সট মুখ্যমন্ত্রী হবেন বলে। তো এখানেও পরিবারবাদ রয়েছে। এই খানাকুল 2 নম্বর ব্লকের চিংড়া রঞ্জিত বাটি এলাকায় বিজেপির প্রচার। খানাকুল 2 নম্বর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ উমেশ অধিকারীর তত্ত্বাবধানে এলাকায় আরামবাগ লোকসভা প্রার্থী অরূপ কান্তি দিগারের প্রচারে বিভিন্ন এলাকার বিজেপি কর্মীরা উপস্থিত ছিলেন। দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে প্রার্থী অরূপ কান্তি দিগার বাড়ি বাড়ি ভোট প্রচার করলেন। সঙ্গে ছিলেন পুরসুরা বিধায়ক বিমান ঘোষ, খানাকুল এর বিধায়ক সুশান্ত ঘোষ, জেলা পরিষদের সদস্য কালীপদ অধিকারী
এবং মহিলাদের মধ্যে ছিলেন পিয়ালি, মালতী এবং সমাসহ বিজেপির মহিলা কার্যকর্তারা। দেখুন সেই খবর বাঁকুড়া টিভির পর্দায়। আমার শান্তিতে সব আমরা চলতে চাই একদম। আমি চিনতে পেরেছি, হয়ে গেছে, জয় কার। প্রচারে বেরিয়েছেন এবং পুজো দিচ্ছেন, কি বলবেন সাধারণ মানুষের উদ্দেশ্যে? দেখুন, পার্থ বাজারে বেরিয়েছি, মানে সাধারণ জনগণের সাথে আলোচনা করছি বা পুজো করছি, ঠাকুরের আশীর্বাদ নিচ্ছি এবং জনগণের সাথে মিশছি, কথা বলছি। জনগণের প্রচুর মানে পাওনা দুঃখ আছে, প্রচুর অনেক কিছু ওনাদের অভাব আছে, যেটা রাস্তাঘাট, পানীয় জল, এসবের প্রচুর অভাব আছে। যদি ওনারা আশীর্বাদ করেন, আমরা অবশ্যই এইগুলোর জন্য পাশে থাকবো। এবং আরও অনেক কিছু সমস্যা আছে, হ্যাঁ, যেখানে যেমন সেখানে তেমন সমস্যা আছে, হ্যাঁ, সেগুলো যাতে আমরা কিছু করতে পারি, তাদের সুরাহা করতে পারি, পাশে দাঁড়াতে পারি, তার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। আর আজকে কোথায় প্রচারে বেরিয়েছেন? আজকে 5 নম্বর মণ্ডল আছে এবং আজকে জলমপুরটা এখানটা ছিল কিছুটা করে পূজা দিলাম মায়ের, দিয়ে 5 নম্বর মণ্ডলের দিকে আছে। আর আজকে সারাদিন কি কর্মসূচি আছে? সারাদিন 5 নম্বর মণ্ডলে প্রচার আছে। প্রচার শেষে আমাদের সম্মানীয় মন্ত্রীজি নিশীথ পরামানিক আসবেন, প্রতিমন্ত্রী সেন্ট্রাল আসবেন, ওনাকে নিয়ে একটু র্যালি হবে বিকেলের দিকে। র্যালি হওয়ার পর সন্ধ্যার দিকে শেষ হবে। আপনার পরিচয়? আমি অরূপকান্তি দিঘা, ভারতীয় জনতা পার্টি আরামবাগ জেলার মনোনীত প্রার্থী। কালুবাবু, প্রার্থী বেরিয়েছে, কি মনে হচ্ছে জিতবে? কারণ আপনাদের বিধায়ক সিট হচ্ছে যেটা আরামবাগ মহকুমার মধ্যে, এবারও কি লোকসভাতে জিতবেন, কি বলবেন? আমরা আজকে 5 নম্বর মণ্ডলে যে প্রচারটা শুরু করলাম, এই মাত্র পুজো দিয়ে শুরু করলাম চিংড়া থেকে। এই চিংড়া গ্রাম পঞ্চায়েতে আমরা সারাদিন প্রচার করব। আপনি যদি আমাদের সঙ্গে কিছুক্ষণ থাকেন তাহলে বুঝতে পারবেন যে কীরকম মানুষের ঢল। 8টা সাড়ে 8টা থেকে প্রায় 700-800 মানুষ শুধু চিংড়ার এদিকটাতেই আছে। এবার নদীর ওপারটায় আমাদের চিংড়ার আরও 14টা বুথ আছে, এদিকে 5টা বুথ। এই 19টা বুথে আমরা প্রচার করবো। প্রায় 2000 মানুষ আমাদের সঙ্গে আছে, শুধু প্রচারে বেরোবে। তার মানে বুঝতে পারবেন যে এখানে আমার অন্তত 5 নম্বর মণ্ডলে আমরা কি অবস্থায় লিডটা দিতে পারবো। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি জেলা পরিষদ সদস্য কালীপদ অধিকারী, এই মণ্ডলেরই। মোদির আগেই দিদির সভা। লোকসভা ভোটের হাই ভোল্টেজ কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে হুগলি। চুচুড়া মাঠে তোড়জোড় চলছে। 12 তারিখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার শুরু হয়েছে স্টেজ বাঁধার কাজ। এরই মাঝে 11 তারিখে হুগলির ডানলপ মাঠে আসতে চলেছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে যেমন তৃণমূল বিজেপির 2 তারকা প্রার্থী হুগলির লক্ষ্যে, অন্যদিকে হুগলিকে কেন্দ্র করে হাই ভোল্টেজ জনসভায় ভরতপুরে হতে চলেছে আগামী দিনে। 2019 সালে তৃণমূলের কাছ থেকে বিজেপি ছিনিয়ে নিয়েছিল হুগলি কেন্দ্রকে, জিতেছিল বিজেপির লকেট চট্টোপাধ্যায়। এবারের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় থাকলেও তৃণমূলের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়কে করা হয়েছে। লকেটের সমর্থনে যেমন নরেন্দ্র মোদীর সভা করতে আসছেন, তেমনি রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সভা করতে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্র মারফত খবর, 11 তারিখে মুখ্যমন্ত্রীর সভা ডানলপে হবার পর 14 তারিখে আবার চুচুড়ার মাঠে সভা হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। যদিও 14 তারিখে সভা নিশ্চিতকরণ কারোর কাছ থেকে পাওয়া যায়নি, তবে তৃণমূলের কর্মীরা চারিদিকের প্রচার শুরু করে দিয়েছে। 11 তারিখে ডানলপে মমতা ব্যানার্জির সভা, তারপরে 14 তারিখে আবারও চুচুড়া মাঠে সভা। চতুর্দিকে হাই ভোল্টেজ সভার মাঝে
দেখার শুধু একটাই, সাধারণ মানুষ কাকে বেছে নেয় সেই খবর ক্যামেরা বন্দী হলো বাঁকুড়া টিভির ক্যামেরায়। আর তারই লাইভ সম্প্রচার দেখুন বাঁকুড়া টিভিতে, দেখতে থাকুন সেই খবর বাঁকুড়া টিভির পর্দায়। কোনো ফ্যাক্টর নয়, মানুষ মমতা ব্যানার্জি যিনি আজকে 12 বছর ধরে বাংলার উন্নয়ন করেছে তার কথা মানুষ শুনবে, তার জন্য মানুষ এখানে ভিড়ও করবে। কালকে আমাদের আমরা বলাগড়ে করেছি, আগে পান্ডুয়াতে করেছি, কালকে আরামবাগে হয়েছে, প্রচুর মানুষের সমাগম হয়েছে। কালকেও পরশু দিকে প্রচুর মানুষের সমাগম হবে। মানে হুগলি কি এবার একটু স্পেশাল ভাবে হচ্ছে? স্পেশালভাবে জিতবো তো নিশ্চয়ই, স্পেশাল বলবো না। দিদি মনে করছেন, করার প্রয়োজন আছে করছেন। আর মানুষ তো দিদিকে চাইছে না, কাছে পেতে চাইছে, প্রতিবারই চায়, এবারও চাইছে। দু দলেরই মানে উচ্চস্তর নেতৃত্বরা এই হুগলিকেই বেছে নিচ্ছে, কিন্তু এই বছর আমি বিজেপির কথা বলতে পারবো না, ওরা কি ভাবছে, আমরা কি ভাবছি, আমাদের নেত্রী যেটা ভাবছেন সেটাই আমরা ভাবছি। এবছর কি হুগলিতে দুবার একসঙ্গে বিশেষ পাও নাকি? দিদি যেটা ঠিক করে দ্যাট ইজ ফাইনাল। আমাদের সর্বোচ্চ নেত্রী সব ঠিক করে, ঠিক আছে। উনি ভেবেছেন ডাল্লা মাঠে করবেন, করছেন। উনি ভেবেছেন আরামবাগে করেছেন, উনি ভেবেছেন বলাগড়ে করেছেন। সিট রিকভার হচ্ছেই, রিকভার তো হবে, অনেক ভোটে জিতবো। এখানে আগামী পরশু দিন মানে 11 তারিখে রাজ্যের মুখ্যমন্ত্রী রচনা ব্যানার্জির সমর্থনে এখানে জনসভা করবে। আমরা ডানলপ মাঠ থেকে ঠিক করেছি, মানে উনি 1টার সময় এখানে আসবেন, হেলিকপ্টার আসবেন। ওই জন্য এখানে হেলিপ্যাড তৈরি করা হচ্ছে, প্যান্ডেল তৈরি করা হচ্ছে, এবং আমরা আশা রাখছি যে মার্চ ছাপিয়ে যাবে 11 তারিখের মমতাদির প্রোগ্রামে। জোর কদমে প্রস্তুতি চলছে চলছে, আজকে হোল নাইট চলবে, কালকেও চলবে, এবং প্রচারও চলছে। প্রচারও চলছে। আজকে তারই তদারকি করতে এলেন নাকি? হ্যাঁ, তদারকি আমি আছি, কাল রাত থেকেই আছি। 14 তারিখ বেলা 3টে আমরা কনফার্ম করছি। আজকে ভজন আমাদের এই বিধানসভায় হরিকান্ত মুখার্জি লিয়াজোর দায়িত্বে আছে, ওকে বলেছি, ও দেখছে। যেহেতু 12 তারিখে প্রধানমন্ত্রী আছে, অতএব একদিনের মাঝখানে আমাদের সবকিছু রেডি করতে হবে, করছি, দেখছি। কোন মাঠে হচ্ছে দেখুন, নতুন করে কোনো মাঠ নষ্ট করবো না তো। প্রধানমন্ত্রী যে মিটিং করে মাঠগুলো নষ্ট করছেন সেখানেই করব, কারণ মাঠ তো নষ্ট হয়েই গেল। মাঠ নষ্ট না হলে আমি অন্য কথা ভাবতাম। মাঠ যেহেতু নষ্ট হয়েই গেল, আর নতুন করে অন্য মাঠ কেন নষ্ট করবো, ওখানেই করব। তারপরে মাঠের হাল তুলতে পাবে কিভাবে? দেখুন, আমরা যখন মিটিং করছি দায়িত্ব আমাদের উপর বর্তাবে, আর করেছি তো আমরাই করব। এই মাঠকে ঠিক করেছি। আর যেহেতু আপনারা পরে করছেন, তারা কিন্তু বিজেপিও করছে, ওদের কি বলবো বলুন না? এটা তো আমরা তো সম্মতি দিইনি। প্রথমে আমরা সম্মতি দিয়েছিলাম ফার্স্ট গ্রাউন্ডে হেলিপ্যাড আর থার্ড গ্রাউন্ডে মিটিং। ওরা ওদের মতো করছে। এখন যেটা ওরা করেছে আমরা অন্যথা করতে চাই না, আমরা একই জিনিস করব। কারণ ডবল করে মাঠ নষ্ট করে তো লাভ নেই। মাঠ রিপেয়ার, মাঠকে সুন্দর করার দায়িত্ব আমরা নেব, বিজেপিকে নিতে হবে না। আবার শ্রীরামপুর স্টেডিয়াম মাঠে তো ওই একই দিনে 14 তারিখ ওটা কল্যাণ ব্যানার্জির সভা, কল্যাণ ব্যানার্জির সমর্থনে। ওটা নিয়ে আমি বলবো না, ওটা ওখানকার কল্যাণদা বা অরিন্দম বলবে। বক্তব্য রাজনৈতিক এই সমস্ত প্রোগ্রামগুলো কি খেলার মাঠ, যেগুলো মাঠ তৈরি করে না, শ্রীরামপুরের স্টেডিয়াম আপনি জানেন না তো, চিরাচরিত প্রথা। চুষে শুরু করলো কে? শুরু করলো তো বিজেপি। আমি তো আমার কমিটি নিয়ে বিরুদ্ধে করেছিলাম। আমি তো ডিএম কে রিকোয়েস্ট করে চিঠিও দিয়েছি, আপনারা দেখেছেন। দায় তো আমার নয়, যার যাদের ঘরে পড়বে তারা বুঝবে। আর নষ্ট যেহেতু হয়েই গেল, তাহলে আমি অন্য জায়গায় করবো কেন? এখানেই করবো। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রবীর শঙ্কর বোস হুগলি জেলার ডানকুনি বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে বিদায়ী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে তাকে ব্যক্তিগত আক্রমণ করেছেন প্রচারের মধ্য থেকে, এই নিয়ে তিনি সরব হন। হুগলি জেলার বিভিন্ন দুর্নীতির ঘটনা ঘটেছে, তাও তিনি বলেন।
তিনি আরো বলেন, এই শ্রীরামপুর কেন্দ্র এবছর নরেন্দ্র মোদীর হাতে তুলে দেবে জনগণই, এবং তিনি এই কেন্দ্র থেকে জেতার ব্যাপারে আশাবাদী। সেই খবর ক্যামেরা বন্দী হলো বাঁকুড়া টিভির ক্যামেরায়। আর সেই খবর দেখুন বাঁকুড়া টিভির পর্দায়। দেখুন কি বললেন এই শ্রীরামপুরের বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোস। সেই সাংবাদিক সম্মেলনের খবর দেখতে থাকুন। এই কবির শঙ্কর বোস সাংবাদিক সম্মেলনে এই বিদায়ী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কিভাবে আক্রমণ করলেন, দেখতে থাকুন সেই খবর। আমি আমার সংকল্পপত্র দিয়েছি এবং মানুষকে বলছি, মানুষ এখানে আশীর্বাদ করুক। প্রথম পার্লামেন্টের যে সেশনটা হবে, আমি ইন্ডাস্ট্রিজ মিনিস্ট্রির কাছে আমি প্রথম দাবি তুলবো, যেটা আজ অব্দি কল্যাণ ব্যানার্জি তোলে নেই। আমি দাবি তুলবো জল নিকাশির সমস্যা এবং এই জুট মিল কলকারখানা খোলার সমস্যা নিয়ে আমি প্রথম পার্লামেন্টে ওই দাবি তুলবো। নিয়ে ব্যবস্থা, ওখানে জমি দখল হয়ে যাচ্ছে, জমি দখল হয়ে বাড়ি হয়ে যাচ্ছে, কিচ্ছু নেই ওখানে, প্রশাসন যুক্ত ওর সাথে, আটকাতে হবে। আমি ওটা নিয়ে আন্দোলন আগেও করেছি, হিরমোটের গেটের সামনে আন্দোলন করেছি, ওই আন্দোলন চলবে। ইলিগাল কাজ হতে দেব না। আমি একজন আইনজীবী, আমি দাবি দিয়ে বলতে পারি, আমি কোর্টে গিয়ে ইলিগাল কাজ আটকাতে খুব ভালোভাবে জানি। তৃণমূল যেটা গুন্ডা বাহিনী দিয়ে আটকায়, আমরা আইনত ভাবে ইলিগাল কাজ হতে দেব না, মানুষের আশীর্বাদের অপেক্ষা। এটা ওনার নেচার, আমি বারবার বলছি। উনি যে বলছেন মেয়ের চোখের জল, কত বড় হিপোক্রিট যদি হয় যে শুধু ওই বারবার মহিলাদের আক্রমণ করছে। অভিজিৎ বাবুর পার্সোনাল লাইফ নিয়ে বলার ওনার কি এখতিয়ার আছে, তাও বলবেন। আর ওনার বাড়ির ভেতরে কত সমস্যা, ওটা উনি দেখছেন না? উনি 4টে পরিবারের এমনি ভাবে নষ্ট করেছেন, 4টে পরিবার। এই হলো কল্যাণ ব্যানার্জি, নিজের হাত নিয়ে রেসপন্সিবিলি নষ্ট করেছেন, আর এখন সবাইকে আক্রমণ করছেন। উনি রাজনৈতিক ভাবে লড়তে, কোর্টে কি বলে জানেন? যদি কোনো লাউড ভয়েস উকিল চায়, কল্যাণ ব্যানার্জিকে ব্রিফ করে কোর্টে গিয়ে ঝগড়া করবেন, জয়ের সাথে ঝগড়া। আপনারা তো টিভিতে দেখেছেন, জাস্টিস অমৃতা সিনহা কিভাবে চেঁচালেন ওনার কোর্টে। একজন জজকে কিভাবে করতে পারে? অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি যখন বিচারপতি হয়ে যাচ্ছেন, তিনি একটা কনস্টিটিউশনাল পোস্ট হোল্ড করছেন। কল্যাণ ব্যানার্জি তাকেও ছাড়বে না, ভারতের উপরাষ্ট্রপতিকে ছাড়বে না, প্রধানমন্ত্রীকে ছাড়বেন না। কাকে ছাড়বেন উনি? শুধু নিজেকেই বাকি রেখেছে। কালকে আরামবাগ সভা দিয়ে এমনি 5-6 জন সিনিয়র আইপিএস এর নাম দিয়ে দিতে পারি, যারা ওনার কাছে অপমানিত হয়েছে। এমনকি 2 জন সিনিয়র আইপিএস অফিসারকে উনি একসময় বাড়ি থেকে অপমান করে বাড়ি বার করে দিয়েছিলেন। আমি পুলিশকে জিজ্ঞেস করবো, আইপিএস অফিসারদের জিজ্ঞেস করবো, আপনারা সেলিব্রেটেড অফিসার, ডেকোরেটেড অফিসার, আপনারা সেন্ট্রাল ক্যাডার, আপনারা একটা চাকরির জন্য এইভাবে অপমানিত হবেন? আইপিএস তো আইপিএস, থানার যারা ওসিআইসি কনস্টেবল ইন্সপেক্টর, তাদের সাথে কি করেন আপনি ভেবে দেখুন। ওনার কিছু বডিগার্ড আছে, কুকুর বেড়ালের মতো ব্যবহার করে তাদের সাথে। একজন আইপিএস অফিসারকে যে ছাড়ছেন না, ভারতের উপরাষ্ট্রপতিকে ছাড়ছেন না, উনি মানুষের জন্য কি কাজ করবেন? উনি মানুষকে কি ব্যবহার দেবেন? আজকে আমরা ভোটে দাঁড়িয়েছি, আজকে যদি আমার কাছে একজন সাধারণ মানুষ এসে কথা বলতে চায়, আমি যদি সেভাবে আঙুল তুলে তাদের এই করে দিই, আমি কি জনপ্রতিনিধি হওয়ার যোগ্যতা রাখি? না, আমি রাখি না। লজ্জায় আমার মাথা নিচু করে চলে যাওয়া উচিত। অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, একজন আইপিএস অফিসার সেন্ট্রাল ক্যাডারকে উনি এইভাবে অপমানিত। আমার পরিচয় হচ্ছে, আমার মায়ের দাদু ছিলেন হরিপ্রসাদ শাস্ত্রী। আমি আমার পরিচয় দেওয়ার দরকার নেই। যে নিজের পরিচয় চাই, যে বলছে আমার পরিচয় কি, তাকে জিজ্ঞেস করুন তার কি পরিচয়। হিয়ারিং হয়, এক্স পার্টি হিয়ারিং এ আদালত মনে করেছে স্থগিতাদেশ দেবেন, তার মানে কি এটা স্থগিত হয়ে গেল রায়? এখন তো শুনানি বাকি আছে। সুপ্রিম কোর্ট ডিটেলস এর ভেতরে ঢুকবেন। মমতা ব্যানার্জি এত তাড়াতাড়ি কোনো খুশি হওয়ার দরকার নেই। আইনি প্রক্রিয়া না মেনে ইললিগাল ভাবে টাকা খেয়ে চাকরিগুলো দেওয়া হয়েছে। যখন সুপ্রিম কোর্টে এই তথ্য তুলে ধরা হবে,
যারা সেন্ট্রাল এজেন্সিজ আছে তারা তো ইনভেস্টিগেট করছে, যখন তুলে দেওয়া হবে তখন দেখবেন যেখানে কারা কারা চুরি করেছে সবাইকার পোল খুলে যাবে, তখন এটা আর দাঁড়াবে না। আমরা पहले दिन से बोल रहा हूँ, वो राजनीति करने आए हैं या व्यक्तिगत लड़ाई करने आए हैं? व्यक्तिगत लड़ाई हार गए, राजनीतिक लड़ाई हारने वाले हैं। जब कुछ मुद्दा रहा नहीं, मोदी जी का नाम पूरा श्रीरामपुर मोदी मय हो गया है। 10 दिन बाकी है वोट का, वो आ गया व्यक्तिगत आक्रमण में। उनका पास, वो ऐसा ही एक शैलो आदमी, उनके पास कोई मुद्दा है नहीं, इसीलिए अटैक में उतर आ रहा है। राजनीतिक रूप से वो बीजेपी को नहीं लड़ सकते। मुख्य ज्योतिप्रिय मल्लिक জেলে, উনি তো খাদ্যমন্ত্রী, এই যে রাশন এই সব ব্যবস্থা তো ওনার। মিথ্যে কথা বলছেন, নরেন্দ্র মোদীজি দিচ্ছেন বিনা পয়সায় চাল, ওটাকে টাকা চাপিয়ে ওনারা দিচ্ছেন। আজকে তাই জন্যই তো খাদ্যমন্ত্রী জেলে। এবার যদি আপনি বলেন যে না এটা বিজেপি করিয়েছে, কেন উনি জামিন পাচ্ছেন না? যদি মিথ্যা কেস হয় কেন জামিন পাচ্ছে না? হাইকোর্ট কেন জামিন দিচ্ছে না? সুপ্রিম কোর্ট কেন জামিন দিচ্ছে না? কারণ তথ্য আছে, টাকা ট্রেল হয়, টাকাটা ওপরে কোথায় অব্দি গেছে সেটা তদন্তে এখন বাকি। উনি বলছেন 2 লাখ ভোটে জিতবে, কি বলবেন? ব্যবহার পরিষ্কার করে দিচ্ছেন যে উনি অলরেডি হেরে গেছেন। মানুষকে যেখানে দেখছেন উনি আক্রমণ করছেন। এখন তো শ্রীরামপুর ছেড়ে হুগলিতে গিয়ে আক্রমণ করছেন, আরামবাগে গিয়ে আক্রমণ করছেন। মনে হচ্ছে পশ্চিম বাংলায় এবার পুরো আক্রমণে নেমে যাবেন। সচেতন হন, বারংবার উনি এগুলো করেছেন আপনাদের অফিসারদের সাথে, এগুলো মানা যায় না, এগুলো এক হচ্ছে এটা ওনার নেচার, দ্বিতীয়ত উনি পুরোপুরি হার মেনে নিয়েছেন। মহিলাদের সম্মানহানি উদাহরণস্বরূপ ভাবে সন্দেশখালী ঘটনাকে বিভিন্ন ভাবে আগে একটি বাচ্চা মেয়ে 6 বছর বয়স, তার রেপ হয়েছে, আসামিকে অ্যারেস্ট করতে লাগলো 4 দিন। জগৎবল্লভপুরে ঘটনা হয়েছে, ডোমজুড়ে ঘটনা হয়েছে, বিয়ের উপস্থিতি দিয়ে তার সাথে সহবাস করা হয়েছে। এগুলোতে অনেক তৃণমূল নেতার সব হাত আছে, তাদের আশীর্বাদ আছে, দুষ্কৃতীরা ধরা পড়ছে। সন্দেশখালী শুধু একটা সিঙ্গেল ঘটনা না, পশ্চিম বাংলা জুড়ে মহিলাদের উপর আক্রমণ হচ্ছে, ধর্ষণ হচ্ছে, এবং আমাদের মুখ্যমন্ত্রী, সেরা মুখ্যমন্ত্রী, উনি প্রথমেই এসে বলে দেন সাজানো গল্প। সন্দেশখালীও বলেছিলেন না এমন কিছু হয়নি। আরে কলকাতা হাইকোর্ট কেন সিবিআই দিলেন তাহলে? আমরা তো কলকাতা হাইকোর্টের উপরে ভরসা রাখি। আজকে সিবিআই দেওয়া হয়েছে, নিশ্চয়ই প্রাইমা ফেসি তথ্য আছে বলেই দেওয়া হয়েছে, এবং আপনারা খুব শিগগিরই দেখতে পারবেন এই সন্দেশখালীর একটা বড় টিম যারা অত্যাচারিত হয়েছে তারা আমাদের শ্রীরামপুরে এসে একটি বড় সভা করতে চলেছে। বলছে সন্দেশখালী নাকি ফেক হয়েছে। সিবিআই তদন্ত দিয়েছে কলকাতা হাইকোর্ট, হাইকোর্টের উপরে পূর্ণ আস্থা, সিবিআই এর উপরে পূর্ণ আস্থা রাখি। বললেই তো হলো না, তদন্ত হোক, বুঝে নেবেন তৃণমূলের পুরো সাজানো গেল। শুনুন, কালকে যেটা আমরা করে দেখিয়েছি, আমি এখানে প্রার্থী হওয়ার পরে আমার সংগঠনকে নিয়ে, বিজেপি শ্রীরামপুর জেলার সংগঠনকে নিয়ে কালকে যেটা আমরা করে দেখেছি, বাঁকড়ায় 5000 লোকের মিছিল, এটা ঐতিহাসিক। আর ওখানে যেটা মানুষের সারা মোদিজির প্রতি, মোদিজি যখন বলেন সবকা সাথ সবকা বিকাশ, উনি সংখ্যালঘু ভাই বোনদের কথা বলেই বলেন। এই নরেন্দ্র মোদীও সংখ্যালঘু মা বোনেদের জন্য 3 তালাক বিল এনেছিলেন, এখন যেটা আইন হয়েছে। উনি যদি ওনাদের জন্য না ভাবতেন, উনি কেন এটা করতেন? এবং যেভাবে আমি কি এতগুলো চিন্তাধারা করে শ্রীরামপুরের মানুষের জন্য এতগুলো যোজনা প্রকল্প করতে পারি? আমার এই এলাকাগুলো ঘোরা, আমি কি কাজ করেছি সেটা আমার কাজ প্রমাণ করবে। কল্যাণ ব্যানার্জি তার সার্টিফিকেট দেবে না? কল্যাণ ব্যানার্জি নিজের সার্টিফিকেট কি? যে কটা মামলা ইডি সিবিআই এ গেছে কলকাতা হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে, আমি ওনার বিপক্ষে দাঁড়িয়েছি। কলকাতা হাইকোর্টের অর্ডার দেখে নেবেন, সুপ্রিম কোর্টের অর্ডার দেখে নেবেন, প্রত্যেকটা হেরেছেন। তাই জন্য আজকে এইসব পার্সোনাল অ্যাটাক করছেন। এনআইএ এই শ্রীরামপুরে যে রামনবমীর উপরে হামলা হল, দাঁড়িয়ে অর্ডার হয়েছে, আমি দাঁড়িয়েছিলাম, উনি অন্যদিকে ছিলেন, রাজ্য সরকারের হয়ে হেরেছেন। স্টেট মামলায় হেরেছেন, সন্দেশখালীতে হেরেছেন, শেখ শাহজাহানে
হেরেছেন, তাই জন্য এই পার্সোনাল অ্যাটাক গুলো করছে। সে কেন নিজের ডিগ্রি দিচ্ছেন? সে ডিগ্রি, ওনার কলকাতা ইউনিভার্সিটির ডিগ্রি না ওনার বিহারের কোন ইউনিভার্সিটির ডিগ্রি, উনি প্রমাণ করে দিক। আপনাদের সামনে ডিগ্রির কপি তুলে ধরলেই প্রমাণিত হল। হাইকোর্টের অর্ডার এবং সুপ্রিম কোর্টের অর্ডার ওটা জাল হয় না, ওটা কোর্ট মাস্টারের মাধ্যমে আপলোড হয়, ওটা কোর্টের ওয়েবসাইটে হয়। কোর্টের ওয়েবসাইট খুলে আপনাদের কাছে দেখিয়ে দেবো। আগামী যে প্রেস কনফারেন্সটা হবে আমি প্রত্যেকটা অর্ডার নিয়ে আপনাদের সামনে আমি তুলে ধরবো, আপনাদের দেখিয়ে দেবো যে যেই মামলায় তৃণমূল কংগ্রেস হেরেছে সেই মামলায় আমি দাঁড়িয়েছি আমাদের নেতৃত্বের জন্য, উনি দাঁড়িয়েছে রাজ্য সরকারের জন্য। সেদিন ওনার কথা প্রমাণিত হয়ে যাবে। আজকে আমি বক্তব্য রাখলাম আপনাদের কাছে, আগামী প্রেস কনফারেন্সে যেটা 3-4 দিনের ভেতরেই হবে, একটা অর্ডার আপনাদের কাছে তুলে ধরবো। বিভ্রান্ত হয়ে গেছে, মতিভ্রম হয়ে গেছে, উনি বুঝে গেছেন মানুষ ওনাকে আর গ্রহণ করবে না। আমরা শিক্ষিত বাঙালি সমাজ, আমার বাবা মা আমাকে শিক্ষা দিয়েছে মানুষের প্রথম পরিচয় হচ্ছে তার ব্যবহার, তার স্বভাব। ওনার ঠিক উল্টো, উনি আগেই মানুষকে মানুষ মনে করেন, পশু পাখি মনে করেন। যেভাবে উনি আক্রমণ করেন ওনার নিজের কার্যকর্তাদের, উনি কাউকে মানুষ মনে করেন। উনি কত এইভাবে পরিবারের উপরে হামলা করেছেন, তাই জন্য আজকে উনি বুঝে গেছেন মানুষ ওনাকে গ্রহণ করছে না, তাই জন্য এই ব্যবহারগুলো আরো বেশি মাত্রায় করছে না। উনি বারবার বলতে হবে আমার পরিচয় হচ্ছে আমার সংগঠন, আমার যে এখানে এত বড় সংগঠন 80,000 1 লাখ কার্যকর্তা আমার, সেটা আমার পরিচয়। আমার পরিচয় হচ্ছে আমার ডিগ্রি, আমার পরিচয় হয়ে গেছে। উনি দলের লোকদের অসম্মান করেন, এমন ব্যক্তি মানুষের কাজ করতে পারে না, এমন ব্যক্তি মানুষকে সম্মান দিতে পারে না, নিশ্চিত হয়ে গেছে। তাই জন্য ওনার মতিভ্রম হয়েছে যে উনি 1 লাখের উপরে ভোট নিয়ে এই সিট হারছেন, তাই জন্য উনি এই সবগুলো করছেন। গতকাল বন্ধুগণ, যেটা সবাই বলেছিল কেউ করতে পারবে না, বিজেপি সাংগঠনিক জেলা সেটা করিয়ে দেখেছে, আমি করিয়ে দেখেছি। আমাদের বাঁকড়ায় কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের নেতৃত্বে আমরা যেটা 5,000 লোককে নিয়ে ম্যাসিভ র্যালি করেছি, ম্যাসিভ র্যালি। জাপানি গেটে কিছুদিন আগে ফায়ারিং হয়েছিল, জাপানি গেটে কিছুদিন আগে বোম ব্লাস্ট হয়েছিল। বিজেপি কালকে শ্রীরামপুর লোকসভায় তার কি জোর আছে মানুষের কাছে তুলে ধরেছে, যে শান্তিপূর্ণভাবে ওখানে র্যালিটা হলো। তাহলে কি এই ফায়ারিং, এই বোম ব্লাস্ট গুলো সাজানো? তাহলে কি তৃণমূল এগুলো সাজিয়ে করছে? শান্তিপূর্ণ মিছিল তো বিজেপি করে দেখালো। মানুষকে বুঝতে হবে, সংখ্যালঘু ভাই বোনদের বুঝতে হবে যে তৃণমূল এগুলো সাজিয়ে করছে তাদের বিভ্রান্ত করার জন্য, তাদের ওখানে অশান্তি বাড়াবার জন্য। কালকে তো কিচ্ছু ঘটনা হলো না। এবার শ্রীরামপুরের জন্য সেরা শ্রীরামপুর, বিকশিত শ্রীরামপুর গড়ার যে সিদ্ধান্ত আমি নিয়েছি, আমি ওই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি এবং মানুষের কাছে আমি কাজ করে প্রমাণ করে দেব। মানুষ দুহাত তুলে মোদিজিকে আশীর্বাদ করার জন্য প্রস্তুত। আপনাদের মাধ্যমে আমি মানুষের কাছে এই মেসেজটা তুলে দিতে চাইছিলাম। আপনাদের যদি কোনো প্রশ্ন হয় আমি প্রস্তুত আছি। একজন মন্ত্রী ওনার এগেনস্টে কুরুচিকর মন্তব্য করেছে, মহিলা বিরোধী। আজকে আমি দাবি নিয়ে বলছি, ওনার এই ব্যবহারের জন্য, ওনার এই স্বভাবের জন্য উনি 1 লাখের ওপরে ভোট নিয়ে এই ভোট দিয়ে এই সিটটা উনি হারবেন। মানুষ ওনার ক্যারেক্টার, ওনার চরিত্র, ওনার ব্যবহার বুঝে গেছে। উনি প্রশ্ন করেছিলেন আমার পিতৃ পরিচয় নিয়ে। রাজনৈতিক লড়াই না লড়তে পেরে উনি চলে গেলেন বাবা মায়ের। এইটা আমার সংস্কার না। আমার পিতৃ পরিচয় হচ্ছে আমার সংস্কার, আমার পিতৃ পরিচয় হচ্ছে আমার ব্যবহার। আজকে আমি যে অনেক অপরচুনিটি ছেড়ে আমি এই ভারতে ফেরত এসেছি মানুষের সেবা করব বলে, মানুষের জন্য কাজ করব বলে, এটা আমার পিতৃ পরিচয়। কোন রাজনৈতিক দল এইভাবে ব্যক্তিগত আক্রমণ করে? শুধু উনি করেন। আজকে ওনার জন্য 4টে পরিবার ধ্বংস হয়ে গেছে। আমি বারংবার বলেছি আপনি আসুন, যদি আমার সামনে বসার উনি হিম্মত করেন, আমি একটা বিষয় আপনাদের কাছে তুলে ধরব। আজকে আমার সংকল্পপত্র যেটা আপনাদের সকলকার কাছে আছে, এই সংকল্পপত্রে
আমি যা যা বিষয় শ্রীরামপুরের জন্য ভেবেছি, আগামী 5টা বছর যে শ্রীরামপুরের মানুষের জন্য আমি তুলে ধরব, এটা কে প্ল্যানিং করে? আমার সেই দৃষ্টিভঙ্গ আছে, আমি তাই ভেবেছি শ্রীরামপুরের জন্য। আমার সংকল্পপত্রে যে হেডলাইন্স গুলো আছে, রেল, শিল্প, কর্মস্থান, শিক্ষা, রাস্তা, কৃষি, স্বাস্থ্য, পর্যটন, ধর্মীয় সংস্থার উন্নয়ন, পানীয় জল নিকাশি ব্যবস্থা, নারী কল্যাণ, এই প্রত্যেকটা বিষয়ে আমি শ্রীরামপুরে এমনি কাজ করব বলে আমি এটা করেছি। কল্যাণ ব্যানার্জি বলছে আমার শ্রীরামপুরের প্রতি কোনো ভূমিকা নেই। অন্তত 50 জন মেয়েদের আমি এখানে যাদের বাবা মা নিয়ে আমি বিয়ে দিয়েছি, অন্তত 20 জন যার বাবা মা মারা গেছে তেমনি বাচ্চা ছেলে, তাদের শিক্ষা আমি ব্যবস্থা দিচ্ছি। এখন কটা বাড়ি বানিয়েছি, মানুষ বিচার করবে। উনি রাজনৈতিক ভাবে আর লড়তে পারছেন না। অপরূপে যেভাবে গ্রামীণ হাসপাতাল আছে সেখানে অনেক পরিষেবা নেই, মহিলাদের সিজারিয়ানের জন্য অল দ্য ওয়ে কলকাতা যেতে হয়, ওয়ালসেও বেড পাওয়া যায় না। আমি চণ্ডীতলা বিধানসভার জন্য, এটা আমার সংকল্পপত্র আপনারা পাবেন, চণ্ডীতলা জাঙ্গিপাড়া জুড়ে যাতে একটা সুপার স্পেশালিটি হসপিটাল ওখানে গঠন হয়, আমি এটা স্বাস্থ্যমন্ত্রীর কাছে দাবি তুলব এবং এটা আমি কথা দিচ্ছি এখানকার মানুষদের, ওখানে আমি 5 বছরের ভেতরে এটা আমার একটা প্রায়োরিটি কাজ হবে যাতে মানুষ স্বাস্থ্য পরিষেবা পায়। আর একটা কথা হচ্ছে কি, টিকিটটা এটা অনেক ওপর অব্দি চায়। আপনি নিজেই বলছেন যে পারমিশন নেই টোটো, তাও পুলিশ ওদের চলার অনুমতি দেয়, কারণ এই টাকাটা অনেক ওপর অব্দি চায়। এটা ইমিডিয়েটলি বন্ধ হওয়া উচিত। মানুষের প্রাণ নিয়ে, মানুষের প্রাণ হচ্ছে সব থেকে মূল্যবান, এই প্রাণ নিয়ে খেলা করা উচিত। এই সব দুর্নীতি করাপশন বন্ধ করতে মানুষ একবার আশীর্বাদ করুন। 6 মাসের ভেতরে যা যা নিয়ম ভেঙে কাজ হচ্ছে সব কটা বন্ধ করা হবে, আমার কথা রইল শ্রীরামপুরবাসী। কিছু কিছু ক্ষেত্রে এই রায়টা আপনার কাছেই শুনলাম, আমি রায়টা জানি না কি রায় হয়েছে, রায়টা দেখে আমি উত্তর দিতে পারবো। কিন্তু প্রশাসন, যেটা বললাম, প্রশাসন অনেক জায়গায় তৃণমূলের সাপোর্টের জন্য তারা মিলে যায়, ঠিকভাবে কাজ করে না। কিন্তু রায় এক্স্যাক্টলি কি হয়েছে ওটা দেখেই বলতে পারবো। একটু হাসলাম, এতক্ষণ ধরে প্রেস কনফারেন্স করছে, আপনার কথাটা শুনলে একটু হাসার সুযোগ পেলাম। গান করছে, নাচ করছে, নাচ তো আগেই দেখেছেন, অনেকবার নাচ দেখেছেন, গানও শুনলেন। আমি তো একটাই কথা বলবো, একটু কাজ করুন, মানুষের জন্য একটু কাজ করুন। সাবধানীতে জানেন নিকাশির সমস্যা, মজদুর ভাইরা জানেন কিভাবে আছে, 24 ঘন্টায় 4 ঘন্টা আলো, 24 ঘন্টায় 4 ঘন্টা জল, এইভাবে আছে। মিল বন্ধ, টাকা পাচ্ছে না, তারা টাকা পাচ্ছে না। উনি কি ওভারকাম করবেন? বিশাল ওভারকাম। বিজেপির লড়াইকে ওভারকাম করবে? পারবেন না। আজকে তো বাধ্য হয়ে যেন গানটাও গাইতে হচ্ছে, বামপন্থীদের গান। আমি আবার বলছি, তারা যৌথ হয়ে লড়ছে, বামপন্থীদের একটা ভোট দেওয়া মানে তৃণমূলকে ভোট দেওয়া। কল্যাণ ব্যানার্জি তাই জন্য এত ওদের সাথে সিক্রেট বৈঠক করছেন, উনি গানটা ওনাকে এখন গাইতে হবে। আপনি রাঙ্গিপাড়ায় ঘুরেছিলেন এনডিএ সরকারে, উনি দাবি করেছিলেন রেল লাইনে, মুখ্যমন্ত্রী হয়ে উনি জমি দিলেন না। যেই দাবিতে উনি মুখ্যমন্ত্রী হলেন, যেই দাবি করে উনি মুখ্যমন্ত্রী হলেন, মুখ্যমন্ত্রী হওয়ার পরে উনি জমি দিলেন না। আমার সংকল্প পত্রে আছে, প্রথমেই আছে, আপনি দেখবেন প্রথমে একদম প্রথম পয়েন্টটাই আছে আমার সংকল্প পত্রে। এই দাবি আমি পূর্ণভাবে আমি রেল মন্ত্রকে এবং নরেন্দ্র মোদীজির কাছে তুলে ধরবো এবং যাতে এটা তাড়াতাড়ি এখানে সফল হয়, এটা আমি চেষ্টা করি। সাংবাদিক বন্ধুদের সাথে বেশ কয়েকটা বিষয় আপনাদের সাথে সাক্ষাৎকার করতে চাইছিলাম, তাই আপনাদের আহ্বান করেছিলাম আপনারা যাতে আসেন এবং এই প্রেস কনফারেন্সটা করি। প্রথমেই আমরা আরেকবার দেখলাম এখানে যিনি তৃণমূলের প্রার্থী হয়েছেন কল্যাণ ব্যানার্জি, মহিলাদের প্রতি ওনার কি ব্যবহার। উনি কিছুদিন আগে মন্তব্য করেছিলেন, কোন একটা মঞ্চ থেকে মন্তব্য করেছিলেন, মেয়ের চোখের জল। কালকে অপরূপা পোদ্দারকে
অপমানিত করে মঞ্চ থেকে নামিয়ে দিলেন। তার চোখের জলের কোনো মাইনে নেই। সেই একজন ইয়াং সাংবাদিক যে তাকে প্রশ্ন করেছিল, তাকে যেভাবে আক্রমণ করলেন, তার চোখের জলের কোনো মূল্য নেই। এমনকি অপরূপা যেই স্টেটমেন্টটা দিয়েছেন, কল্যাণ ব্যানার্জি মহিলা বিরোধী, এসসি বিরোধী, মুসলিম বিরোধী। ভেবে দেখুন, তৃণমূল কংগ্রেসের একজন নেতৃত্ব যে এমপি থেকেছেন, আজকে কল্যাণ ব্যানার্জির আসল চিত্রটা সকলের সামনে চলে এসেছে। এই মানুষটি কাউকে সম্মান করে না, এই মানুষটি মহিলা বিরোধী, মুসলিম বিরোধী, কিন্তু তুষ্টিকরণের রাজনীতি করে। এই হলো কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ক্যারেক্টার, তার চরিত্র। আমাকেও ব্যক্তিগত আক্রমণ করেছে। দীপশিতা ধর যে সিপিএম এর প্রার্থী, ও তো তার মেয়ের থেকে হয়তো তার বয়স কম। তার নামে কি বলেছে? এটা কিরকম প্রশ্ন? ইলেকশনের মাঝখানে যে সে বিয়ে করেনি, এটা কিরকম প্রশ্ন? উনি কি বুঝে গেছেন উনি হেরে গেছেন, হেরে যাচ্ছেন, তাই এইসব করছেন? দীপশিতাকেও ছাড়ছেন না, মিস ইউনিভার্স বলে তাকে কটাক্ষ করা হচ্ছে। কোন লেভেলে নামছেন উনি? এই জিনিসটা জগদীপ ধনকরকে করেছেন, প্রাইম মিনিস্টারকে করেছেন, পার্লামেন্টের ভেতরে নানান নেতা মন্ত্রীকে করেছেন। আজকে মোদী সরকারের আমলে একজন এসসি কে, দ্রৌপদী মুর্মু, সম্মানীয় ভারতবর্ষের রাষ্ট্রপতি করা হয়েছে। উনি নির্বাচিত হয়েছে রাজ্যসভা, লোকসভা, বিধানসভার ভোট নিয়ে। সুন্দরবনের অসহায় পিতৃহীন বিলাস নাইয়া উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়তে চান। এবছর দক্ষিণ 24 পরগনা জেলার মথুরাপুর 1 নম্বর ব্লকের কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুল থেকে সর্বোচ্চ নম্বর নিয়ে বিলাস নাইয়া প্রথম হয়েছেন। তার প্রাপ্ত নম্বর 464, 93%। ছোটবেলা থেকেই বাবা সাধন নাইয়াকে হারিয়েছে সে। রায়দিঘি পাথর প্রতিমা বিধানসভা লাগোয়া মণি নদীর ধারে তাদের বাস। মা প্রতিমা দেবী কলকাতায় পরিচারিকার কাজ করেন। একমাত্র বৌদি পরিযায়ী শ্রমিক হয়ে বাইরের রাজ্যে থাকে। অসহায় এই পরিবারের পাশে এতদিন ধরে দাঁড়িয়ে থেকেছে স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠন সবুজ সংঘ। কৃষ্ণচন্দ্র হাই স্কুলের ছাত্রাবাস থেকে পড়াশোনা করেছে, কোন রকম টিউশন প্রাইভেট ছাড়াই। দেখতে থাকুন সেই খবর বাঁকুড়া টিভির পর্দায়। আজকের খুব ভালো রেজাল্ট করেছে, সেই জায়গায় সে 90%-এর উপরে রেজাল্ট, 464। কি বলবেন? আপনার স্কুলে পড়ে এই কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলে বিলাস এবছর 464, প্রায় 93% নাম্বার পেয়েছে। আমরা ওকে অভিনন্দন জানাচ্ছি। আমরা এ কারণেই অভিনন্দন জানাচ্ছি, আর একটি বিশেষ কারণ যে ছোটোবেলা বাবাকে হারিয়েছে। নদীর ধারে কুইমুড়িতে বাড়ি, এখান থেকে প্রায় 40 কিলোমিটার দূরে পাথর প্রতিমা মতো সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় বাড়ি। এই অবস্থায় দাঁড়িয়ে ওকে হস্টেলে রাখলো সবুজ সংঘ নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন, এবং তারা বাইরে থেকে একটি সাপোর্ট নিয়ে ওকে চালিয়ে গিয়েছিল পড়াশোনা। আমরা আমাদের মতো সাধ্যমতো চেষ্টা করছি, কিন্তু ফুল ক্রেডিট গোজ টু বিলাস অ্যান্ড হিজ ফ্যামিলি মেম্বার্স। লাইক ওর মা পরিচারিকার কাজ করে সে কলকাতাতে, সে অবস্থা ওর দাদা বৌদি তারা পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে চলে গেছে, কেউ নেই পাশে দাঁড়ানোর। এই অবস্থায় দাঁড়িয়ে আজকে স্বেচ্ছাসেবী সংগঠন যদি সবুজ সংঘ না থাকতো, ও দাঁড়াতে পারত না। এবং আমাদের স্কুলে এসে অত্যন্ত বিনয়ী, অত্যন্ত শিল্পী মানুষ, প্রতি ভালো কাজের সঙ্গে যুক্ত, সমস্ত কিছুতে ওর যে ভালো লাগা, শিল্প নৈপুণ্যের পরিচয় দিয়েছে, সংস্কৃতি মনের পরিচয় দিয়েছে, বিজ্ঞান চেতনার পরিচয় দিয়েছে। আমরা খুব খুশি। আগামী দিনে ও বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়তে চায়, কিন্তু এতে অন্তরায় হচ্ছে যে আর্থিক সমস্যা, আর্থিক দুরবস্থা। এই আর্থিকভাবে যদি কোনো সহৃদয় ব্যক্তি বা প্রতিষ্ঠান সাহায্যের জন্য এগিয়ে আসেন, তাহলে বিলাস
আগামী দিনে তার স্বপ্ন পূরণ করতে পারে। একটা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়ে যাতে সমাজের আরও 5 জনের জন্য কাজ করতে চায়, সেই লক্ষ্য পূরণ হোক, ওর স্বপ্ন সফল হোক, আমরা সেই কামনা করি। চন্দন মাইতি, প্রধান আপনার শিক্ষক। স্কুল, আপনি তো এই কৃষ্ণচন্দ্রপুর স্কুলের একজন হেডমাস্টার, যেটা আপনার অনেক অবদান আছে। বিভিন্ন গরিব ছাত্রছাত্রীদের আপনি পড়াশোনার ব্যাপারে যতটা নিজের থেকে অনেকটা হেল্প করেন। সেই জায়গা দাঁড়িয়ে আজকের এত ভালো রেজাল্ট করেছে বিলাস নাইয়া, তাকে স্কুল বা আপনার তরফ থেকে আপনারা কোনো কিছু তাকে আর্থিক সহায়তা দেবেন? আমরা তো ওর পাশে আছি, ওর সঙ্গে যোগাযোগ রাখছি। ও নিয়মিতভাবে হস্টেলে থেকেছে, আমরা লাইব্রেরি থেকে যেটুকু পেরেছি বইটই সাহায্য দিতে পেরেছি। আগামী দিনে আমরাও পাশে আছি। আমরাও চাইছি, যেহেতু বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের মতো বিবিএ একটা পড়া অত্যন্ত ব্যয়বহুল, সেক্ষেত্রে যদি কোনো সহায়তায় ব্যক্তি প্রতিষ্ঠান আসে তাহলে ভালো হয়। কারণ আমরা আরও আমাদের ছেলেমেয়েরা যারা এই সুন্দরবন গোসাবা থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলের গরিব দুস্থ ছেলেমেয়েরা আসে, তাদের ভালো করাটাই আমাদের মানে কাজ। তাদেরকে হস্টেলে রেখে বিগত দিনে আমাদের মিজানুর রহমান ডাক্তার হয়েছে, নিশান মণ্ডল ডাক্তার হয়েছে গত বছর, তারাও কিন্তু এই হস্টেলে থেকে পড়াশোনা করেছে। আর দীপায়ন বলে একটি ছেলে আমাদের সায়েন্সে, সেও গরিব, তাকেও আমরা সাহায্যের হাত বাড়িয়ে আরও কয়েকটা সংস্থা থেকে সে সাহায্য পেয়ে সে দাঁড়িয়েছে। আমরা চাই আগামী দিনে সে তার স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যাক, প্রতিষ্ঠিত হোক। সাথে সাথে সহৃদয় ব্যক্তি প্রতিষ্ঠান তারা যদি ওর পাশে দাঁড়ায়, ওর স্বপ্ন পূরণ হবে এবং সমাজের জন্য ভালো কাজ করবে। এই অ্যাসিওরেন্সটা আমি দিতে পারি, কারণ ওকে আমরা চিনি, জানি কিভাবে দিনের পর দিন পরিশ্রম করেছে, পড়াশোনা করেছে, প্রাইভেট টিউশন না নিয়েছে, এই রেজাল্ট করেছে। আপনার নাম আর ডেজিগনেশন? চন্দন মাইতি, প্রধান শিক্ষক, কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুল, মথুরাপুর, দক্ষিণ 24 পরগনা। ধন্যবাদ। তোমার নাম কি? আমার নাম বিলাস নাইয়া। তুমি এবার এইচএসে 2024-এর তোমার কত নম্বর হয়েছে? হচ্ছে 92.80%, মানে ওটা টোটাল হয়েছে 464। তুমি কি হতে চাও এবারে? বড় হয়ে কিছু হওয়ার তো ওরকম ইচ্ছা ছোটোবেলা থেকে ছিল, টিচার, কিন্তু বর্তমান সময়ের সাথে মানাতে আমার লক্ষ্য বদলে আমি ভেবেছি বিবিএ নিয়ে পড়াশোনা করব, তারপরে ফিউচারে যেখানে দাঁড়াবো সেটা দেখা যাবে। তোমার এই যে পড়াশোনা এত ভালো রেজাল্ট, যেখানে তোমার বাবা নেই, মা একটা পরিচারিকার কাজ করে, মানে ফ্যামিলির কেউ কোনো তোমার সাথে সেভাবে তার সাথে সম্পর্ক নেই, মানে যেহেতু রোজগার করে বা একজন নেই, সে জায়গায় তুমি একা নিজেকে পড়াশুনো কিভাবে করে, এবং সেখানে তোমার টিউটর নেই, কীভাবে সম্ভব হলো এই ভালো রেজাল্ট? সম্ভব বলতে ছোটোবেলা থেকে আমার পড়াশোনা তো ভালো নয়। প্রথমত আমার মা পড়াশোনা বন্ধ করে দেবে বলেই ভেবেছিল। তখন আমাদের ওখানে একটা সংস্থা সবুজ সংঘ আমার পাশে দাঁড়ায়, ক্লাস 7 থেকে ওরাই মাধ্যমিক পর্যন্ত আমাকে পড়াশোনা করায়। তারপরে ওখান থেকে যেহেতু অংশুমান স্যার, চন্দন স্যারের খুব একটা ভালো বন্ধু হয়তো হবে, আমি জানি না ঠিক, উনি চন্দন স্যারের কথা বলতেন ওখানে থেকে পড়াশোনা করাবেন আমাদেরকে। তো আমাকে কৃষ্ণচন্দ্রপুর হোস্টেলে তারপর দিল। এখানে চন্দন স্যার এছাড়া অন্যান্য শিক্ষক। সেটা কোন ক্লাসে ভর্তি হয়েছিল? 11-এ ভর্তি হয়েছে। এখানে হওয়ার পরে পড়াশোনা কাটতো, এখানে নানান ক্যাম্প হতো, অন্যান্য খেলাধুলা, গান বাজনা অনুষ্ঠান তো প্রায় স্কুলের মধ্যে লেগেই আছে সবসময়। দিয়ে চন্দন স্যার শুধু যে আমাদের পড়াশোনার জন্য ফোর্স করতো সেটা নয়, উনি যাতে আমাদের সামাজিক বিকাশটা ঘটে পড়াশোনা ছাড়াও সেটাও দেখতেন। তো এইসবের মধ্যে পড়াশোনা করতে করতে আমাদের 11টা শেষ হয়। 12-এ আমরা শুরুর থেকে অতটা পড়িনি, তো শেষে এসে আবার পড়াশোনা করলাম। এখানে হোস্টেলে তো টিচার আমাকে সবসময় সাহায্য করতেন, এছাড়া প্রাইভেট টিউটার বলতে 2-1 স্যার আছে, 1 কি 2 ওনারাও অনেকটা সাহায্য করতেন। মানে অ্যাকচুয়ালি সেভাবে টিউটার মানে নেই বলা চলে, তাই তো? অনেকে যেমন প্রতি সাবজেক্টে একটা করে টিউটার নেয়, হ্যাঁ, সেই জায়গায় তোমার সেভাবে টিউটার নেই? না, সেরকম টিউটার নেই। আর তাছাড়া ওখানে দেবদাস স্যার বলে একটা টিচার রয়েছে, তিনি আমাকে মানে টাকা না নিয়েই পড়াতেন। স্যারটা বলতো টাকা লাগবে না, আমার হয়তো খাইনি শুনে স্যারকে ভালো লেগেছে, জানি না, স্যার আমাকে খুব ভালোবাসতো। তো ওই জন্য ভূগোল আমার অনেকটা কম হয়ে যেত, আমি ওই স্যারের কাছে মানে খুবই লজ্জিত আর কি আর বলবো। আর মোটামুটি সব ঠিকই আছে। তোমার মা শুনে কি বলছে? মা তো শুনে প্রথমে যখন মাকে বলেছি, আমার মা তো রেজাল্ট সম্পর্কে অত কিছু জানেই না, আমি সবটা বললাম এই ব্যাপার। তারপর যখন শুনলাম স্কুলে ফার্স্ট হয়েছি, মা তো আর একটু বেশি ভালো লাগলো মায়ের। তো সব শেষে যখন পুরো ব্যাপারটা বুঝতে পারলো, দাদা বুঝিয়ে বললো, পাড়ার সব কাকুরা মাকে বুঝিয়ে বললো যে রেজাল্টটা আসলে কী হয়েছে, তখন মা তো কাঁদছিল, বললো বাবু আমি তেমন একটা দিনে তোর পাশে থাকতে পারলাম না। তো আমার একটা দাদার মিষ্টি দোকান আছে আমাদের বাজারে, বললো ওই দোকানে যে আমি দাদাকে ফোন করে বলছি যা ইচ্ছা গিয়ে খেয়ে। তো আমি আর কিছু খেলাম না, ওখান থেকে কিছু নিয়ে আমার যারা গুরুজন আমাদের ওখানে যিনি আর কি উপপ্রধান বাবলু হাতি, মানে ভালো নাম সুকুমার হাতি, উনি আমাকে সবুজ সঙ্গে মানে পথটা দেখিয়ে দিয়েছিলেন। তো ওনাকে তো আমি কালকে পাশে পাইনি, তো বাড়িতে গিয়ে ওনার জন্য সেরকম একটা মানে মিষ্টি মুখটা ওনাকে আগে করাতেই হতো।
কৃষ্ণচন্দ্রপুর স্কুলের যে হেডমাস্টার চন্দন মাইতি, তিনি কিন্তু বিভিন্ন লোকেদের তাদের সমস্যা, যাদের খুব গরিব তাদেরকে নিয়ে খুব অল্প বিনিময়ে অনেকে পয়সাও দিতে পারতো না, তাদেরকে ভর্তি করে তাদের যাতে মানুষের মতো মানুষ করে। সেই জায়গায় আজকে তোমার এই চন্দন মাইতি প্রধান শিক্ষক তোমাকে কতটা হেল্প করেছে? একজন স্কুলের হেড স্যার হিসেবে স্যারের যতটা করার দরকার আমি মনে করবো তার থেকে অনেকটা বেশিই করেছেন। অন্য অন্য স্কুল আমি তো পড়েছি, এর আগেও আমি অনেক স্কুলে পড়েছি, প্রতিটা স্কুলে প্রায় 2 বছর করে 9, 10 একটা স্কুলে, 7, 8 একটা স্কুলে, 11, 12 একটা স্কুলে এরকমভাবে কেটেছে। তো হেড স্যার হিসেবে এরকম মানুষ আমি এর আগে দেখি। পুরো সত্যি কথাই বলছি, চন্দন স্যারের যে আমাদের সঙ্গে যে মেলামেশা, অন্য অন্য স্কুলে হেড স্যার খুব কমই ক্লাস নেন, কিন্তু আমাদের হেড স্যার আমাদের সপ্তাহে গ্রামার ক্লাস নিত। এছাড়া টিফিনে উনি আমাদের খেয়াল রাখতেন, স্কুলে পুরোটা সিসিটিভি রয়েছে, উনি যদি না নিজে পায়ে হেঁটে যেতে পারতেন তবুও কী হয়েছে কম্পিউটার দিয়ে সমস্ত কিছুটা দেখতেন। মানে হেড স্যার হিসেবে এরকম সত্যি বলছি এরকম স্যার আমি আগে দেখিনি। মানে প্রোগ্রাম থেকে শুরু করে ক্যাম্প, স্কুলে রবীন্দ্র জয়ন্তী, স্কুলের প্রতিষ্ঠা দিবস, প্রতিটা জিনিস উনি পালন করতেন। যে কোনোটা ছুটির কারণে বন্ধ থাকলে উনি ভার্চুয়াল করতেন কম্পিউটার করে, এইরকম ব্যাপারে। হোস্টেলের পরিবেশ ইত্যাদি বলো। আর এই হোস্টেলে তুমি যে পড়াশোনা করতে, এই হোস্টেলে পরিবেশটা মানে কেমন লাগছে তোমার কাছে, যে আজকে তুমি এত ভালো রেজাল্ট করলে? বুঝতে পেরেছি। তো আমি আগে যেখানে থাকতাম সবুজ সঙ্গ, ওখানে ছেলে কম ছিল, কিন্তু এত ছেলে, যে 150-200 জন ছেলে, তারপর মেয়েদের 2টো আলাদা আলাদা, 3টে আলাদা আলাদা হোস্টেল রয়েছে, ছেলেদের একটা হোস্টেল, মানে মুসলিম হিন্দু একসঙ্গে সবাই থাকি, মেয়েরা ওটা থাকে না। তো এত ছেলে একসঙ্গে মাত্র 3টে টিচার দিয়ে, মানে সত্যি একটা অসম্ভব ব্যাপার। মানে অন্য অন্য জায়গায় হয়তো নেই, আমি জানি না। তো এই সমস্ত কিছু দেখাশোনা করেন হোস্টেল সুপার পিবি স্যার, মানে অত্যন্ত কি বলবো অসাধারণ একজন লোক। মানে তার যে পরিচালনার যে সমস্ত ব্যাপার খুবই ভালো লাগে। আমাদের হোস্টেলে মানে অনেক সময় কী হতো, খেতে দেরি হতো, তার জন্য পিবি স্যার আমাদের একটা রুল করে দিয়েছিলেন যে ভেতরে দিয়ে রাস্তা করে দিয়েছিলেন হেড স্যারের সঙ্গে করে, মানে আমাদের যারা খেতে দেরি হতো ভেতরের রাস্তা দিয়ে আমরা স্কুলে চলে আসতে পারতাম। কারণ এখানে একটা টাইম আছে, তো টাইমের পরে তো বাইরে দিয়ে ঢোকা মানে নিষেধ হবে, স্কুলে ঢোকা মানে কোনো নিয়ম নেই। ওই জন্য ওই রাস্তা দিয়ে আমরা যাতে খেয়ে তাড়াতাড়ি চলে আসতে পারতাম হোস্টেলের ভেতর দিয়ে, সে রাস্তাও করে দিয়েছিলেন ওরা টাকা পয়সা খরচা করে। তোমার নাম কি? আরে বলো। আমার নাম বিলাস নাইয়া। আসানসোল লোকসভার নির্বাচন 13ই মে, আর নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিতে সম্পন্ন করার লক্ষ্যে সক্রিয় হয়েছে প্রশাসন। নির্বাচন কমিশন নির্বাচন ঘোষণার পর থেকেই পশ্চিমবাংলা ও ঝাড়খণ্ড সীমান্তের ডুবুরডিহি চেকপোস্টে নাকা তল্লাশি অভিযান শুরু হয়েছে। ঝাড়খণ্ডের দিক থেকে আগত 4 চাকা গাড়ি থামিয়ে চলছে নাকা তল্লাশি। বলতে গেলে লোকসভা নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিতে সম্পন্ন করার লক্ষ্যেই এই নাকা তল্লাশি বলে জানা গিয়েছে সূত্র মারফত। যেখানে নাকা তল্লাশিতে উপস্থিত রয়েছেন চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ, উল্টি ট্রাফিক গার্ডের পুলিশ, এক্সাইজ অফিসারেরা এবং নির্বাচনে দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকরা। দেখুন সেই খবর বাঁকুড়া টিভির পর্দায়, দেখুন সেই নাকা চেকিংয়ের খবর, বাংলা ঝাড়খণ্ড সীমান্তে নাকা চেকিংয়ের খবর বাঁকুড়া টিভির পর্দায়।
আজ শুভ অক্ষয় তৃতীয়ায় হুগলি জেলার শ্রীরামপুর মাহেশের মহাপ্রভু জগন্নাথ দেবের চন্দন যাত্রা 628 বছরে পদার্পণ করল। হুগলি জেলার এই ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী শ্রীরামপুর মাহেশের মহাপ্রভু জগন্নাথ দেবের মন্দিরে আজকে সেই চন্দন যাত্রার আয়োজন। এই অক্ষয় তৃতীয়ার দিনে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে যার নাম লেখা আছে সেই পশ্চিমবঙ্গের হুগলি জেলার শ্রীরামপুর মাহেশের রথযাত্রা আজ ছিল মহাপ্রভু জগন্নাথ দেবের চন্দন যাত্রা। আজ থেকে শুভ সূচনা হলো সেই রথযাত্রার ঢাকে কাটি পড়ে গেল। দেখতে থাকুন সেই খবর বাঁকুড়া টিভির পর্দায়, বাঁকুড়া টিভির নিউজ আছে, দেখতে থাকুন। অচিন্ত পাল দাদুর নামটা মানে অনিল চন্দ্র এটা নিয়ে যাও, এনাও ধরো। এটা নিয়ে যাবে অচিন্ত পাল দাদুর নামটা মানে অনিল চন্দ্র এটা নিয়ে যাও, এনাও ধরো। Enak banget.